সেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এত বড় একটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে, আর বিএনপি তাতে দুঃখিত হয়। বিএনপি বলে যে এই নিষিদ্ধ করা ঠিক হয় নাই, কারণ এই নিষিদ্ধ হলে নাকি পরে তাদেরকেও নিষিদ্ধ করা হবে। যে নেতারা বিএনপির এসব কথা বলেন তারা নিজেদেরকে এত নিচে নামান কি করে? তারা মনে করেন কি করে যে বিএনপি ছাত্রলীগের মতো একটা দানব হয়ে যাবে? নিজের দল সম্পর্কে এত ক্ষুদ্র ধারণা। বিএনপি নেত্রী রুমিন ফারহানা ছাত্রলীগ নিষিদ্ধ করার কারণে তিনি বলেছিলেন সরকারকে তাকে এই ম্যান্ডেট কে দিয়েছে। এবার রুমিন ফারহানাকে সামনে বসিয়ে সরাসরি জবাব দিয়েছেন আমাদের দেশ পত্রিকার বিপ্লবী সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন বিএনপি কিভাবে এই সমস্ত কথা বলতে পারে। রুমিন ফারহানা সেই অনুষ্ঠানে তার এক প্রকার তিনি পারলে হয়তো বা মাটির ভিতর ঢুকে যেতেন, তাকে এমনভাবে তিনি কটাক্ষ এবং তাকে উচিত জবাব দিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান। আলোচনা আমরা শুনবো এবং মাহমুদুর রহমান সাহেবের আরেকটি গুরুত্বপূর্ণ দুটি আলোচনা শুনবো। আলোচনা শুনলে বুঝতে পারবেন যে কিভাবে সাহসিকতার সহিত সবার সামনে উচিত কথা বলতে হয়, এটা মাহমুদুর রহমানের কাছ থেকে শেখা উচিত। চলুন আগে আলোচনাটা দেখি। সেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এত বড় একটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে, আর বিএনপি তাতে দুঃখিত হয়। বিএনপি বলে যে এই নিষিদ্ধ করা ঠিক হয় নাই, কারণ এই নিষিদ্ধ হলে নাকি পরে তাদেরকেও নিষিদ্ধ করা হবে। যে নেতারা বিএনপির এসব কথা বলেন তারা নিজেদেরকে এত নিচে নামান কি করে? তারা মনে করেন কি করে যে বিএনপি ছাত্রলীগের মতো একটা দানব হয়ে যাবে? নিজের দল সম্পর্কে এত ক্ষুদ্র ধারণা বিএনপির নেতারা পোষণ করেন কি করে? তাদের তো সাধুবাদ দেওয়া উচিত ছিল এই সরকারকে। এই সরকার 2.5 মাসের সরকার। আমি অনেক সমালোচনা করি এই সরকারে, যে এই সরকার বিপ্লবের স্পিরিট ধারণ করতে পারছে না, আকাঙ্ক্ষা ধারণ করতে পারছে না। তারপরেও এই সরকার যে ভালো কাজ কয়েকটি করেছে, তার মধ্যে একটি ভালো কাজ জঙ্গি সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা। সেই নিষিদ্ধ করার জন্য আপনাদের উচিত ছিল সব রাজনীতিবিদদের এক বাক্যে এই সরকারকে সাধুবাদ জানানো। কোন অধিকার বলে আপনারা সেই ভালো কাজটিকে প্রশ্নবিদ্ধ করতে চান? শুধু বিএনপিকেও না, আমি জামাতকেও প্রশ্ন করতে চাই, কেন আপনারা মন খুলে সাধুবাদ জানান না এই সরকারকে এই কাজ করার জন্য? কোথায় আপনাদের আশঙ্কা? প্রত্যেকটি রাজনীতিবিদ মিলে বললেন না কেন এতদিনে এই সরকার একটা ভালো কাজ করেছে? আমি শহীদদের পরিবারের তরফ থেকে জবাব চাই আপনাদের রাজনীতিবিদদের কাছে। আপনারা রাজনীতি করছেন কে ক্ষমতায় যাবেন আর কত সিট পাবেন। আজকে যদি এই ছেলেরা শহীদ না হতো, এভাবে জীবন না দিত, যেটা দেখলেন আপনারা, কিসের ভোটের হিসাব আপনাদের? কোথায় থাকতেন আপনারা? কোথায় থাকতাম আমরা? আমি তো এখনো সেই টার্কিতেই বসে ঘর মুছতাম আর প্লেট বাসন ধুতাম, যদি এই হাজার হাজার শহীদ তাদের জীবন দিয়ে আমার দেশে ফেরার বন্দোবস্ত করে না দিত। এতটুকু কৃতজ্ঞতা বোধ নাই আপনাদের? আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন, আপনারা বলেন যে এটা নিয়ম মেনে হয় নাই, সাংবিধানিক ভাবে হয় নাই। এই বিপ্লব কি সংবিধানকে ধরে হয়েছে? সাংবিধানিক ভাবে এই বিপ্লব হয়েছে? পৃথিবীর কোন বিপ্লব কি সংবিধান মেনে হয় নাকি? আমাকে একটু শিখিয়ে দেন, আমি লেখাপড়া কম জানি। আপনারা এখানে সবাই জ্ঞানীগুণী বুদ্ধিমান ব্যক্তি, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় লয়ার, বড় বড় প্রফেসর বসে আছেন, আমাকে একটু শিখিয়ে দেন কোন বিপ্লব সংবিধান মেনে হয়েছে, কোন বিপ্লব নিয়ম নীতি মেনে হয়েছে? ফরাসি রেভলিউশন নিয়ম মেনে হয়েছে? ফরাসি রেভলিউশন কখনোই না। ফরাসি রেভলিউশন নিয়ে আপনারা এত বড় বড় কথা বলেন কেন? ইরানের ইসলামিক রেভলিউশন নিয়ম মেনে হয়েছে, ইসলামিক রেভলিউশন। কিউবার রেভলিউশন নিয়ম মেনে হয়েছে। চে গুয়েভারা যে সারা পৃথিবীতে বিপ্লবের এক ধরনের আইকন হয়ে গিয়েছিলেন, তিনি নিয়ম মেনেছিলেন চে গুয়েভারা। আমাদেরকে নিয়ম মানতে হবে, আমাদেরকে সাংবিধানিক পথায় নাকি চলতে হবে? আমি অবাক হয়ে যাই। তাহলে কি আমরা ধরে নেব যে এই জঙ্গি ছাত্রলীগের হাতে বিএনপি অত্যাচারিত হয় নাই? যদি আপনারা অত্যাচারিত হতেন তাহলে ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে আপনারা কিভাবে প্রশ্ন তুলতে পারেন?
আমি বুঝতে পারি না কিভাবে আপনাদের মধ্যে কিভাবে এটা নিয়ে আলোচনা হতে পারে যে ছাত্রলীগ নিষিদ্ধ। এটা তো পরের দিন সব দল মিলে আনন্দ মিছিল হওয়া উচিত ছিল। আমাদের দুর্ভাগ্য, আমরা কি আসলেই স্বাধীনতার জন্য যোগ্য জাতি? আমরা কি আসলেই এই শহীদদের মর্যাদা দিতে পারবো যাদেরকে এতক্ষণ আপনাদেরকে দেখালাম? এটা দেখিয়েছি আপনাদের বিবেক জাগ্রত করবার জন্য, কারণ আমাদের বিবেক বড় তাড়াতাড়ি মরে যায়, এত তাড়াতাড়ি বিবেক মরে যায়। আপনারা ভুলে যান এই পরিবারদের, এই পরিবার ৭১ বছরের বৃদ্ধ বক্তৃতা শুনতে ভালো লাগবে না আপনাদের, কারণ ওরকম করে তাহলে বলতে পারবো না। আমি শুরু করছি, একটা সেন্টেন্স দিয়ে শুরু করি। সাংস্কৃতিক বয়ানের পাটাতনের উপরে দাঁড়িয়ে আমাদেরকে রাজনৈতিক লড়াই দিল। এটা আপনাদের প্রশ্ন শুনতে শুনতে এই লাইনটা আমি লিখেছি। তাহলে সাংস্কৃতিক বয়ানের পাটাতন নির্মাণ করে আমরা রাজনৈতিক লড়াইটা লড়ব। এখন এই যে সাংস্কৃতিক বয়ানের পাটাতনের কথা বলছি আমি, এটা কিভাবে তৈরি হবে? আমার আগে বিশেষ করে হাদি, উদীচী, ছায়ানট এদের প্রসঙ্গ উঠিয়েছে। উদীচী ছায়ানটের যে সাংস্কৃতিক যে গোষ্ঠী, তাদেরকে হাদি বলেছে সুশীল গোষ্ঠী, আমি বলি হিন্দুত্ববাদী গোষ্ঠী। এদেরকে সুশীল বলে আমি সিভিল সোসাইটি কনসেপ্টকে অপমান করতে চাই না, কারণ আমি সিভিল সোসাইটি কনসেপ্টের বিরুদ্ধে নই। সিভিল সোসাইটির যে বঙ্গানুবাদ বাংলাদেশে করা হয়েছে সুশীল সমাজ, সেটি একটি ভুল এবং বর্ণবাদী বিশ্লেষণ। সিভিল সোসাইটির মানে সুশীল সমাজ না। সিভিল সোসাইটিকে আমাকে সিভিল সোসাইটি হিসেবে বুঝতে হবে, যেটা সরকারের বাইরে দাঁড়িয়ে জনগণের কথা বলে, সেটাই সিভিল সোসাইটি। দুর্ভাগ্য, বাংলাদেশের জন্মের পর থেকে জনগণের কথা বলার সিভিল সোসাইটি তৈরি হয় নাই। এখানে একটা হিন্দুত্ববাদী সিভিল সোসাইটি তৈরি হয়েছে, যার বয়ান তৈরি করার জন্য উদীচী, ছায়ানটের মতো হিন্দুত্ববাদী সাংস্কৃতিক গ্রুপগুলো কাজ করেছে বাংলাদেশের স্বাধীনতাকে এবং বাঙালি মুসলমানের আইডেন্টিটিকে নষ্ট করবার জন্য। এই বিষয়টি আপনারা একটু বুঝতে হবে। বাঙালি মুসলমান শব্দটা আমি এই জন্য বলছি, আপনি যদি উদীচী ছায়ানটের বয়ান দেখেন তাহলে মনে হবে হঠাৎ করে 1971 সালে এই ভূখণ্ডটি আসমান থেকে এখানে পড়েছে এবং বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে, যার দেবতার নাম শেখ মুজিবুর রহমান। এর থেকে ইতিহাস বিকৃতকারী বয়ান আর কিছু হতে পারে না। এটা যে ইতিহাস বিকৃতকারী বয়ান, তার সবচেয়ে বড় প্রমাণ আমরা আজ যেখানে বসে এই আলোচনাটা করছি। আমরা কোথায় বসে আলোচনা করছি? সিলেটে। সিলেট কার জায়গা? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়গা। তিনি কবে এসেছিলেন এইখানে? তিনি 14 শতকে এসেছিলেন, 14th সেঞ্চুরি। আজ থেকে কত শত বছর আগে। তাহলে বাঙালি মুসলমানের আইডেন্টিটি, বাঙালি মুসলমানের ইতিহাস সেই 13th সেঞ্চুরি 14th সেঞ্চুরি থেকে আমাদের আলোচনা শুরু করতে হবে। ওখান থেকে যদি আমি বাঙালি মুসলমানের ইতিহাস আলোচনা করতে পারি, তাহলে আমি সঠিক সাংস্কৃতিক বয়ানটা নির্মাণ করতে পারবো, যে বয়ানের মাধ্যমে আমি এমন পলিটিক্যাল লড়াই লড়বো যাতে ভারতীয় হিন্দুত্ববাদ পরাজিত হবে। এটাই আমাদের আজকে প্রথম কর্তব্য এবং এটাই আমাদের এই ইন্টেলেকচুয়াল ডিবেটে আলোচিত হওয়া দরকার। বাঙালি মুসলমানের ইতিহাসটা কি? বাঙালি মুসলমানের ইতিহাস হচ্ছে স্বাধীন সুলতানি আমলের ইতিহাস। কারণ স্বাধীন সুলতানি আমল থেকেই বেঙ্গলের তৈরি হয়েছিল।
প্রথম স্বাধীন যিনি সুলতান ছিলেন তার নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি বেঙ্গলকে ইউনাইটেড করে, ইউনাইটেড বলতে ওয়েস্ট বেঙ্গল সহ ইস্ট বেঙ্গলকে ইউনাইটেড করে নিজের টাইটেল দিয়েছিলেন সুলতানে বাংলা। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন একটা পলিটিক্যাল ইউনিট হিসেবে বেঙ্গলকে দেখেছিল কোন শাসক। কারণ তার আগে যে শাসকরা এই অঞ্চল শাসন করেছিলেন তারা হিন্দু ছিলেন সেন রাজারা, তারা বুদ্ধিস্ট ছিলেন পাল রাজারা, কিন্তু কেউ এটাকে বেঙ্গল বলেন নাই, বিভিন্ন নামে ডেকেছেন। যেমন সেন রাজারা বলতেন গৌড়, তারা নিজেদেরকে বলতেন গৌরেশ্বর, তার মানে গৌড়ের ঈশ্বর, বেঙ্গল বলেন না। তার আগে যারা পাল রাজারা ছিলেন তারাও কোনোদিন বেঙ্গল বলেন নাই। কেউ বলেছেন বরেন্দ্র, বরেন্দ্র মানে নর্থ বেঙ্গল। কেউ বলেছেন চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ মানে বরিশাল। আর কেউ বলেছেন খুব ক্ষুদ্র অংশে বঙ্গ, বঙ্গ মানে বিক্রমপুর এলাকা, এইটুকু হচ্ছে বঙ্গ। এগুলো এবং ওয়েস্ট বেঙ্গলকে বলা হয়েছে রাঢ় অঞ্চল বলতো, রাঢ় অঞ্চল মানে পশ্চিমের, লখনৌতি বলতো, পশ্চিমবঙ্গটাকে লখনৌতি বলা হতো, বিভিন্ন নামে বিচ্ছিন্ন ছিল। এগুলোকে ইউনাইটেড করেছিল এই স্বাধীন মুসলমান সুলতান, যার প্রথম সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার মানে এই না শামসুদ্দিন ইলিয়াস শাহ আগে মুসলমান শাসকরা ছিলেন না, ছিলেন। মুসলমান শাসন শুরু হয়েছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির থেকে। কোন সালে? 1204 সালে। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। কিন্তু তিনি বেঙ্গল এক করতে পারেন নাই, তিনি শুধুমাত্র বরেন্দ্র অঞ্চলটাকে জয় করতে পেরেছিলেন। আপ টু যমুনা নদী, যমুনা নদী তিনি পার হতে পারেন নাই। এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে, এই ইতিহাসের উপর নির্মাণ করতে হবে বাঙালি মুসলমানের আইডেন্টিটি। ওরা বলে বাঙালি জাতীয়তাবাদ, আমাদের বলতে হবে বাঙালি মুসলমানের জাতীয়তাবাদ। এবং বাঙালি মুসলমানের জাতীয়তাবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ নামক রাষ্ট্রের কালচার, দর্শন, ইতিহাস সব রচিত হবে। যখন আমরা এটা রচিত করতে পারবো তখনই শুধু আমরা কালচারালি ওদেরকে ডিফিট করতে পারবো। উদীচী ছায়ানক ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। এই বয়ান তৈরি করে আমাদের মতো করে কালচারাল সংগঠন আমরা তৈরি করতে পারবো। এটাই চ্যালেঞ্জ। এই কাজটাই আমাদের সবাইকে করতে হবে। এবং আমি মনে করি আমি সঠিক জায়গায় এই কথাগুলো নিয়ে আলোচনা করছি, কারণ এটা জ্ঞানার্জনের জায়গা। আমি একটা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি। এখানে যারা বসে আছেন সবাই জ্ঞান চর্চা করেন, কাজে এখানেই আমাদেরকে এই বিষয়ে আলোচনা করতে হবে, বিতর্ক করতে হবে এবং বাঙালি মুসলমানের একটা আইডেন্টিটি আমাদের তৈরি করতে হবে। এই আইডেন্টিটি ক্রিয়েশনের জন্য একজন প্রশ্ন তুলেছেন যে ফান্ডের অভাবের কথা। আমি মানি না, ফান্ডের কোনো অভাব নাই, ক্রিয়েটিভিটির অভাব আছে। ক্রিয়েটিভিটি থাকলে ফান্ডের অভাব হবে না ইনশাআল্লাহ। আপনারা তৈরি করে আনুন, এই ক্রিয়েটিভ কাজগুলো করুন। এই ক্রিয়েটিভ কাজগুলো করবার জন্য অনেক ফান্ড পাওয়া যাবে। আমি বলি আপনাকে, এই ক্রিয়েটিভ কাজের জন্য যদি ধরুন এই বিশ্ববিদ্যালয়, এই কি বলে শাহজালাল ইউনিভার্সিটি থেকে আপনারা যদি এটার জন্য কোনো রিসার্চ শুরু করতে চান, আপনাদের সেই রিসার্চের জন্য স্কলারশিপের ব্যবস্থা আমি করে দেওয়ার দায়িত্ব নিলাম। সমস্যা আমাদের বুদ্ধিবৃত্তিক এক্সারসাইজের সমস্যা, ওটা গুরুত্বপূর্ণ। ফান্ডের কথা আগে চিন্তা করবেন না, আগে ক্রিয়েশন আনুন, আগে ক্রিয়েটিভিটি আনুন, তারপরে ফান্ড। আগেই আমরা ফান্ডের চিন্তা করলে তো আমরা কাজ করবো কখন? আচ্ছা, এরপরে আপনারা জাতীয় ঐক্যমত্যের কথা বলেছেন। জাতীয় ঐক্যমতও কিন্তু আপনার এই ন্যাশনাল আইডেন্টিটির সাথে জড়িত। কিসের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য হবে? জাতীয় ঐক্যমত্য হতে হলে আমাদের আগে ন্যাশনাল আইডেন্টিটির জন্য ঐক্যমত্য হতে হবে, তখন আমরা ন্যাশনাল আইডেন্টিটিতে আমরা এক হতে পারবো।
এই বিভিন্ন বিভাজন তখন পরাজিত হবে। তবে একটা কথা আমি সব জায়গায় বলি, 5ই আগস্ট আমরা সবাই একছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে একছিলাম, আমরা ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে একছিলাম। 5ই আগস্টের যে বিজয়, সেটা তো শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় না, সেটা তো ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে বিজয়। এবং সেই কারণে ইন্ডিয়ান হেজেমনির পাওয়ার এখন পর্যন্ত আমাদের এই বিজয়কে অ্যাকসেপ্ট করতে পারছে না। এই কারণে নরেন্দ্র মোদী ট্রাম্পের পায়ে দিয়ে ধরছে, এবং সেখানে ধরার পরে নরেন্দ্র মোদী পা ধরেছে, ট্রাম্প ছাকি দিয়ে পা ছাড়িয়ে নিয়েছে। নরেন্দ্র মোদীকে এবং দেখুন, নরেন্দ্র মোদীকে ট্রাম্প যে কথাগুলো বলেছে সেগুলো বাংলাদেশের ডেইলি স্টার নামক পত্রিকায় বিকৃতভাবে তারা ছাপিয়েছে। তারা কি বলেছে? ট্রাম্প নাকি মোদীর উপরে বাংলাদেশের দায়িত্ব দিয়েছে। এটা কেন বলেছে ডেইলি স্টার? কারণ প্রথম একদিন ইন্ডিয়ান মিডিয়ার বয়ান করেছিল, তার মানে ভারতের বাংলাদেশ বিরোধী যে বয়ান ভারতীয় মিডিয়া, সেটাকে ইম্পোর্ট করেছে ডেইলি স্টার পত্রিকা, এবং তারপরে ডেইলি স্টার পত্রিকাকে এর জন্য দুঃখ প্রকাশ করতে হয়েছে। তারা মেনে নিয়েছে যে তারা অপপ্রচার করেছিল। ট্রাম্প এই কথা বলে নাই। ট্রাম্পের কথার অর্থ হল বাংলাদেশের বিষয় নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, অর্থাৎ বাংলাদেশের বিষয় আলাদা বিষয়, বাংলাদেশের বিষয় নিয়ে তোমার সাথে কথা বলার মতো সময় আমার নাই। এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে যে জবাবটা ট্রাম্প মোদীকে দিয়েছে। তো কাজেই আমাদের জন্য ভয় পাওয়ার কিছু নাই। এবং ইউএন রিপোর্ট হাসিনার রাজনৈতিক দাফন করে দিয়েছে জাতিসংঘের রিপোর্ট। আমি সবকিছু আল্লাহ জানেন, আল্লাহ সব জানেন। 5ই আগস্টে অবশ্যই তরুণদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা ফিরে এসছে, কিন্তু সর্বোপরি মহান আল্লাহ তাআলার পরিকল্পনাতেই হাসিনার পতন হয়েছে। এরকম রক্ত আমরা 15 বছর ধরে দিয়ে এসেছি, হয়তো এত বিরোচিত ভাবে দিতে পারি নাই, কিন্তু আমরা রক্ত দিয়েছি। হাসিনার পতন হয় নাই। হাসিনার পতন হয়েছে যখন আল্লাহ তাআলা চেয়েছেন, কারণ আল্লাহ তাআলাই সর্বোত্তম পরিকল্পনাকারী, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আল্লাহর হিসাবে আমাদের আবু সাঈদরা অকুতোভয়ে জীবন দিয়েছে, তারা নস্যাৎ করে দিয়েছে ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনিকে। এবং আল্লাহ বলেছেন হয়ে যাও, আল্লাহ তো হ বললেই হয়ে যায়। তো কাজে আল্লাহ পতনের কথা বলেছেন, হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে এটা প্রভুর দেশে পালিয়ে গেছে। এবং আমি নিশ্চিত ইনশাআল্লাহ হাসিনার পক্ষে রাজনৈতিক ভাবে বাংলাদেশে আর পুনর্বাসন সম্ভব না। হাসিনা পাস্ট টেন্স, ইন্ডিয়ান হেজেমনি কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা মনে রাখতে হবে। হাসিনা পাস্ট টেন্স, ইন্ডিয়ান হেজেমনি ইজ প্রেজেন্ট টেন্স। তাহলে ইন্ডিয়ান হেজেমনির যে অ্যাগ্রেশন পরিকল্পনা সেটা চলতে থাকবে, এটাকে খাটা করে দেখার কোনো সুযোগ নাই। এটার বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের ন্যাশনাল আইডেন্টিটিটাকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এবং ন্যাশনাল আইডেন্টিটি আঁকড়ে ধরতে হলে 1971 সাল থেকে ইতিহাস রচনা করলে হবে না, ইতিহাস রচনা করতে হবে 1000 বছরের মুসলমান ঐতিহ্য এবং হিস্ট্রি থেকে। আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে এই বেঙ্গলে, এটা অনেকেই জানেন না, অনেকে পড়াশোনা করেন নাই এবং জানানো হয় নাই। আমাদের পাঠ্যপুস্তকেও জানানো হয় নাই, দুর্ভাগ্যবশত। পাকিস্তানি আমলেও জানানো হয় নাই, বাংলাদেশ আমলেও জানানো হয় নাই যে বেঙ্গলে মুসলিম ঐতিহ্য হিস্ট্রি কতটা রিচ, এটা আমাদেরকে জানানো হয় নাই। কাজে এখন সময় এসছে নতুন করে পাঠ্যপুস্তক রচনায়, সেই রচনায় এই অঞ্চলে বাঙালি মুসলমানের ইতিহাস এবং ঐতিহ্য যাতে সেখানে তুলে ধরা হয়, তার চেষ্টা আমাদেরকে সবাই মিলে করতে হবে। শিক্ষকদের করতে হবে, ছাত্রদের করতে হবে, বুদ্ধিজীবীদের করতে হবে, মিডিয়াকে করতে হবে। তাহলেই আমরা লড়াই করতে পারব। আপনারা কেউ কেউ 32 নম্বরের প্রশ্ন তুলেছেন। 32 নম্বর ভেঙে দেওয়া
ইতিহাসের অমোঘ নিয়মে 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হয়েছে। 32 নম্বর শুধুমাত্র ফ্যাসিবাদের আয়োজন ছিল না বাংলাদেশে, 32 নম্বর মুজিববাদের মন্দির ছিল। মুজিববাদের মন্দিরকে ভেঙে না দিলে আমরা স্বাধীন থাকতে পারবো না। মুজিববাদের মন্দির না ভাঙা হলে আমাদের জাতীয় আইডেন্টিটি গড়ে উঠবে না, এটা আমাদের মনে রাখতে হবে। কাজেই যারা সেই রাতে সেই মুজিববাদের মন্দির ঘুরিয়ে দিয়েছে তারা একটা মহৎ কাজ করেছে। আমরা সালাম জানাই যারা এই কাজটি তারা করেছে, এবং এই কাজ করার মাধ্যমে মুজিববাদের মন্দির ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে এবং জাতিসংঘের রিপোর্টের পরে আওয়ামী লীগের পলিটিক্স কবরে চলে গেছে। আওয়ামী লীগের পলিটিক্সের আর বাংলাদেশে ফিরে আসার কোন সম্ভাবনা নাই। সেটার প্রমাণ হচ্ছে এই আওয়ামী লীগের নির্লজ্জ লোকগুলো নিউ ইয়র্কে কি বলেছে, মোদিজি মোদিজি আমাদের বাঁচান, এটা বলেছে না নিউ ইয়র্কে? আপনারা দেখেন নাই, ভাইরাল হয়েছিল মোদিজি মোদিজি সেবা। তার মানে এরা কতদূর এরা নিচে নেমে গেছে যে একটি হেজেমনিক পাওয়ারের প্রাইম মিনিস্টারের কাছে তারা পায়ে ধরছে, তাকে বলছে বাঁচানোর জন্য। অর্থাৎ তাদের আর কোনো পলিটিক্যাল ন্যারেটিভ নাই। পলিটিক্যাল ন্যারেটিভ নিয়ে তারা আর আমাদের সাথে মোকাবেলা করতে পারছে না। তারা সোজাসুজি সাম্রাজ্যবাদী শক্তির কাছে চলে গেছে, যাতে সে এসে বাংলাদেশ দখল করে এবং দখল করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয়। তার মানে রাজনৈতিক ভাবে পুনর্বাসনের আশা আওয়ামী লীগও ছেড়ে দিয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকেন, আওয়ামী লীগের লোক বিশ্বাস করে আর তাদের রাজনৈতিক ভাবে ফিরে আসার কোন সুযোগ বাংলাদেশে নাই। বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছে। গত 15 বছর ধরে এই তরুণদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়েছে। দিবারাত্র মুজিব পূজা করানোর ব্যবস্থা করা হয়েছে, মুজিবের ছবি প্রদান করানো হয়েছে, স্কুলের বাচ্চাদের মুজিবের ছবি প্রদান করানো হয়েছে। সেই বাচ্চারা যাদেরকে মুজিবের ছবি প্রদান করানো হয়েছে তারাই মুজিবকে আজকে ছেড়ে ফেলে দিয়েছে। আমরা যেটা পারে নাই, আমার জেনারেশন যেটা পারে নাই, আজকের এই তরুণ জেনারেশন সেটা পেরেছে। মুজিবকে, শেখ হাসিনাকে তো বটে, তার পিতা শেখ মুজিবকে পর্যন্ত ইতিহাসের রাস্তা করে ছেড়ে ফেলে দিয়েছে। কাজে 32 নম্বর নিয়ে আমাদের গর্ব করা উচিত। আমাদের ডিফেন্সিভ হওয়ার কোনো প্রয়োজন নাই যে সুশীলরা কি বলল তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। সুশীলরা সব আগেই বলেছি, এরা সব হিন্দুত্ববাদের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করেছে। আপনারা বলেছেন আগেই ভালো ছিল ন্যারেটিভ, আগেই ভালো ছিল ন্যারেটিভের জবাব তো জাতিসংঘ দিয়ে দিয়েছে রে ভাই। আগেই ভালো ছিল ন্যারেটিভ, জাতিসংঘের রিপোর্টের পরে এই ন্যারেটিভের আর কোনো মূল্যই নাই। আমার ছোট ভাই একটু আগে বলে গেল ফুয়াদ যে ওদের সবগুলোর কবরে এই রিপোর্ট একটা করে বাধাই করে দিয়ে দিতে হবে, এটার ফান্ডিংও আমরা জোগাড় করে নেব। আচ্ছা, আমরা একটা রিপোর্ট নিয়ে সবার কবরে একটা করে রিপোর্ট দিয়ে দেওয়া উচিত। সুতরাং দ্যাট ন্যারেটিভ ইজ ওভার। সুতরাং আগেই ভালো ছিল যারা বলে তাদেরকে আমার দেশের একটা নিউজের কথা বলি গতকাল। সেখানে শ্যামল দত্ত নামে এক তথাকথিত সাংবাদিক, তথাকথিত সম্পাদক, তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে 1042 কোটি টাকা, 1042 crore শ্যামল দত্তের ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ জমা হয়েছে। সে যে পত্রিকার সম্পাদক ছিল, সেই পত্রিকার সার্কুলেশন জানেন আপনারা? এখানে অনেক সাংবাদিক আছেন। সার্কুলেশন 500 কপি, সারা বাংলাদেশের সার্কুলেশন 500 কপি ভোরের কাগজ, এবং এখন সেটাও বন্ধ হয়ে গেছে। ওই পত্রিকার সম্পাদক ছিল শ্যামল দত্ত। শ্যামল দত্তের লেখা কোথাও কোনোদিন পড়েছেন? একটা আর্টিকেল, একটা সম্পাদক কি আমি পড়ি নাই? আপনারা কি কেউ কোনোদিন শ্যামল দত্তের লেখা পড়েছেন? কিন্তু তিনি বিশাল সম্পাদক ছিলেন। সেই সম্পাদকের ব্যাংক অ্যাকাউন্টে 1042 কোটি টাকা।
এটা কার টাকা? বাংলাদেশের জনগণের টাকা। আগেই ভালো ছিল গ্রুপকে বলবেন, এগুলো দেখিয়ে দেবেন আগেই ভালো ছিল গ্রুপকে, যে শ্যামল দত্তের মতো লোকের ব্যাংক অ্যাকাউন্টে 1042 কোটি টাকা পাওয়া গেছে। এই হলো আগেই ভালো ছিল। আগেই ভালো ছিল গ্রুপকে বলবেন, রূপপুর পারমাণবিক প্রকল্প যেটার মূল্য হওয়া উচিত ছিল $5 বিলিয়ন, সেটা $13 বিলিয়ন, $8 বিলিয়ন এখানে চুরি করেছে কারা? শেখ হাসিনার পরিবার। $8 বিলিয়ন মানে কত টাকা? 96,000 কোটি টাকা। এক রূপপুর প্রকল্প থেকে 96,000 কোটি টাকা চুরি করেছে শেখ পরিবার। আগেই ভালো ছিল, কাজে আগেই ভালো ছিল ন্যারেটিভ। আমার মনে হয় এটা টিকবে না। এটা ন্যারেটিভ একটা দেওয়ার চেষ্টা করছে, এটা একটা ব্যর্থ ন্যারেটিভ, এটা চলবে না। আর একটা কথা আপনারা বলেছেন, পলিটিসাইজেশন অফ পুলিশ অ্যান্ড ব্যুরোক্রেসি। এটা কি হবে? আপনারা বলেছেন যে পুলিশকে ঠিক করা দরকার। আমি বলি না, কোনটা ঠিক করা দরকার জানেন? এখানে ফুয়াদ বসে আছে। বাংলাদেশকে যদি ঠিক করতে হয়, প্রথমে ঠিক করতে হবে জুডিশিয়ারি। জুডিশিয়ারি যদি ঠিক থাকে, পুলিশ কোনোদিন এই জিনিস করতে পারতো না। কাজেই আমার পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি বন্ধ করতে হবে। ওখানে যদি আমার সঠিক বিচারক থাকে, পুলিশের সাহস হতো না এইভাবে জনগণের উপরে জুলুম করবার। আমাদের জুডিশিয়ারি আগে ধ্বংস হয়েছে, পুলিশ তারপর ধ্বংস হয়েছে। এবং এই কারণে 2010 সালে আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা। 2010 সালে হাসিনা ক্ষমতায় এসেছিল 2009 সালের জানুয়ারি মাসে, আর 2010 সালের এপ্রিল মাসে আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, যার জন্য আমার কন্টেম্প মামলা হয়েছিল, আমার সাজা হয়েছিল সেই কন্টেম্প মামলায়। সেদিন যদি আমরা সবাই মিলে সেই বিচার বিভাগের বিরুদ্ধে লড়াই করতাম, তাহলে হয়তো বাংলাদেশে ফ্যাসিবাদ এভাবে গড়ে উঠতে পারত না। একটা স্টেট, রাষ্ট্র ধ্বংস হয় যখন সেই দেশের জুডিশিয়ারি ধ্বংস হয়। ইনসাফ না থাকলে সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। কাজেই আমার পলিটিসাইজেশন থেকে মুক্ত করতে হবে, জুডিশিয়ারিকে এই ব্যাপারে আমাদের সবাইকে একমত হতে হবে। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। জুডিশিয়ারিতে আর আমরা দলবাজি দেখতে চাই না, যে দলেরই হোক না কেন। আমরা কোন রকম দলবাজি জুডিশিয়ারিতে দেখতে চাই না, সেটা বিএনপি হোক, জামাত হোক, হেফাজতে ইসলাম হোক, নতুন ছাত্রদের পার্টি হোক, যেটাই হোক না কেন, আমরা জুডিশিয়ারি রাজনীতি মুক্ত দেখতে চাই। আর লাস্ট প্রশ্ন যেটা আপনাদের জবাব দিব, আপনারা পোস্ট ইলেকশন বাংলাদেশের কথা বলেছেন একজন, যে আবার তো সেই যা ছিল তাই হবে। এটা হবে না যদি জুলাইয়ের বিপ্লবীরা ঠিক পথে থাকে। কারণ জুলাইয়ের বিপ্লবীরা দেখিয়ে দিয়েছেন যে হাসিনার মতো ফ্যাসিবাদ দাসের ঘরের মতো উড়ে গেছে। 2 মাসের আন্দোলনে পালিয়ে গেছে, 2 মাস মানে 1 মাসের আন্দোলনে পালিয়ে গেছে। 34 দিন, তাই না? জুলাই 36 দিনের আন্দোলনে হাসিনার মতো ফ্যাসিবাদ পালিয়ে গেছে। আপনি কি মনে করেন হাসিনার থেকে বড় ফ্যাসিবাদ আগামী সরকার আসবে? এটা সম্ভব না। কারণ কি জানেন? আওয়ামী লীগের জিনের মধ্যে বর্বরতা আছে, আওয়ামী লীগের জিনের মধ্যে সন্ত্রাসী আছে। এত বড় সন্ত্রাসী আর কোন দলের পক্ষে হওয়া সম্ভবই না আওয়ামী লীগের থেকে। যেহেতু সম্ভব না, কাজে আওয়ামী লীগের থেকে বড় ফ্যাসিবাদ বাংলাদেশে তৈরি হওয়া সম্ভব না। এবং যে সরকারই আসুক না কেন, যদি জুলাইয়ের বিপ্লবীরা সঠিক পথে থাকে, সেই সরকার আপনাদেরকেও ভয় পাবে। আপনাদের সবচেয়ে বড় ভুল যেটা হয়েছিল, জুলাই বিপ্লবের পরে রাজপথ ছেড়ে দেয়। রাজপথ ছেড়ে দিয়েছিলেন বলেই রাজপথে নানা রকম বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। নানা রকম দাবি নেওয়া নিয়ে প্রতিদিন ঢাকার রাজপথ বন্ধ করা হচ্ছে। কারণ কি? ভ্যাকুয়াম কোনোদিন থাকে না, মনে রাখবেন। পলিটিক্যাল ভ্যাকুয়াম কোনোদিন থাকে না। যেহেতু জুলাইয়ের পরে বিপ্লবীরা রাস্তা ছেড়ে দিয়েছে, দিচ্ছে কি কারণে ছেড়েছে আমি ওই আলোচনায় যাচ্ছি, তাহলে দীর্ঘ আলোচনা। কিন্তু রাস্তা ছেড়ে দেওয়ার জন্য যারা অপশক্তি, তারা এই সুযোগ নিয়েছে। এবং এই অপশক্তির পিছনে কারা আছে? ইন্ডিয়া আছে। ইন্ডিয়া খুব ভালো করেই জানে হাসিনাকে দিয়ে আর হবে না। তাহলে কি করতে হবে? বিশৃঙ্খলা তৈরি করতে হবে। ইন্ডিয়া কি চায় এখন জানেন?
ইন্ডিয়ার কাছে সব থেকে বড় অপশন হলো 1-11-2, 1-11-2। 1-11-2 এর মানে কি? 1-11টা কর করেছিল কারা? ভারত করেছিল, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করেছিল। সেনাবাহিনী পিছনে ছিল আর সামনে ছিল ভারতের দালাল কিছু সরকার। ফখরুদ্দিনের সরকার ওয়াজ কমপ্লিটলি একটা ভারতীয় দালাল সরকার ছিল। মঈন নিজেই ভারতীয় দালাল ছিল। তো কাজেই ইন্ডিয়া চাইতে পারে আর একটা 1-11-2, তার মানে পিছনে সেনাবাহিনী থাকবে, সামনে ভারতের দালালরা ক্ষমতায় থাকবে। আমার মনে হয় সেই সময়ও পার হয়ে গেছে। বিশেষত ট্রাম্পের কাছে থাপ্পড় খাওয়ার পর মোদিরা 1-11-2 আশা করে লাভ নাই। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, ছাত্ররা আবার রাস্তায় নামুন। আমি আপনাদেরকে বলছি, রাস্তায় নামুন, কোনো বিশৃঙ্খলা করবার জন্য না, রাস্তায় নামুন। এই সরকারের একটা অক্সিলারি ফোর্স হিসাবে আপনারা রাস্তায় নামুন এবং এই সরকারকে সংস্কারগুলো, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে দিন। তারপর একটা সবার কাছে গ্রহণযোগ্য ইলেকশনের মাধ্যমে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসতে দিন। সেই পর্যন্ত আমি জুলাইয়ের সব বিপ্লবী আমার ছেলে মেয়েদের আহ্বান জানাচ্ছি, আপনারা আবার রাস্তায় ফিরে আসুন। ধন্যবাদ। ধন্যবাদ আমার দেশের বিপ্লবী সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান স্যারকে। স্যারের এই বক্তব্য যতক্ষণ হয়েছে মনে হয়েছে স্যার আমাদের চেয়েও বেশি তরুণ, আমাদের চেয়েও বেশি আল্লাহ হায়াত দারাজ করুক স্যারকে আমরা এই দোয়া করছি, সকলে বলি আমিন। এ পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগের সাবেক বড় ভাই, একচুয়ারি বাংলাদেশ এর সিইও আহমদ ইমরান হাসান লস্কর ভাইকে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আহমদ ইমরান হাসান লস্কর। দর্শক আপনারা দেখলেন, প্রথম যে ভিডিওটা দেখেছেন সেখানে রুমিন ফারহানা ছিল। মাহমুদুর সব বারবার কিন্তু তার দিকে তাকিয়ে এই কথাগুলো বলেছেন, চোখে চোখ রেখে, যে আপনারা যা করছেন সেটা অন্যায়। আসলে বাস্তবতা তাই। ছাত্রলীগ রুমিন ফারহানা বাড়িতে হামলা করেছে, রুমিন ফারহানা তার গাড়িতে হামলা হয়েছে, কিন্তু তারপরেও তারা ছাত্র নিষিদ্ধ করার কারণে তারা জিগা সরকারকে তাদেরকে ম্যান্ডেটকে দিয়েছে। তো রুমিন ফারহানাদের এই সমস্ত কথাবার্তা না বলে হবে না, তাদেরকে যদি সবাই সামনাসামনি এই সমস্ত কথার জবাব চাইতো, উত্তর চাইতো, তাহলে হয়তো বা বিএনপির এই সমস্ত নেতারা সোজা হইতো। যাই হোক দর্শক, সাংবাদিক মাহমুদুর রহমানকে নিয়ে আপনার মন্তব্য কি এক লাইনে অবশ্যই লিখবেন।